এইসব ব্যতিক্রমী প্রতিভাবানেরা আছেন বলেই এগিয়ে চলছে আজকের সমাজ। সমাজে খারাপ বা নেতিবাচক বিষয় যেমন রয়েছে, তেমনই ইতিবাচক এবং ভালো অনেক কিছু রয়েছে। সমাজে এমন কিছু ব্যতিক্রমী প্রতিভাবান এবং ভালো মানুষ রয়েছেন যাদের জন্য সমাজের অগ্রগতি ঘটেছে। এরকমই একজন প্রতিভাবান ব্যক্তিত্ব হলেন শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নিবাসী বিপ্লব সেনগুপ্ত। দীর্ঘদিন তিনি শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে মানবিক ও সামাজিক কাজও করে গিয়েছেন। তার স্ত্রী পূবালী সেনগুপ্তের মৃত্যুর পর তিনি তৈরি করেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা। তার স্ত্রী পূবালী ছবি আঁকতে ভালোবাসতেন। স্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তিনি বহু বছর ধরেই পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নামে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। এক কথায় শিলিগুড়িতে অঙ্কনের নামে উৎসবের পরিবেশ যদি কেউ করে থাকেন, তবে তার পথিকৃৎ অবশ্যই বলতে হয় বিপ্লব সেনগুপ্তকে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকা, সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাওয়াতেও তিনি অসামান্য নজির তৈরি করেন। আজ শিক্ষকতার চাকরি থেকে অবসর নিলেও এখনও আনন্দময়ী কালী বাড়িতে গিয়ে অনগ্রসর ছাত্রছাত্রীদের বিনা পয়সায় কোচিং দেন। আবার আইনজীবী হিসেবেও সুনাম অর্জন করেছেন। কলকাতা হাইকোর্টে সার্কিট বেঞ্চে গিয়ে বহু মামলায় তিনি জয়লাভ করেছেন। আইনি পেশা কাজটিকেও তিনি সততা, আদর্শ এবং মূল্যবোধকে বজায় রেখেছেন। বহু দুস্থ অসহায় বিচারপ্রার্থী তার কাছে গিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন এবং এখনও পাচ্ছেন। অত্যন্ত সংবেদনশীল মন এবং আন্তরিকতার সঙ্গে তিনি আইনি পেশার কাজটিও বজায় রেখেছেন। আবার আইনি পেশা থেকে যা উপার্জন করেন তা দিয়ে সামাজিক ও মানবিক দায়বদ্ধতাও বজায় রেখেছেন। এই ধরনের ব্যতিক্রমী এবং প্রতিভাবানেরা আছেন বলেই আজকের সমাজ এগিয়ে চলছে। ৩রা আগস্ট শনিবার বিপ্লববাবুর অসামান্য কাজকে স্বীকৃতি জানালো খবরের ঘণ্টা। এদিন খবরের ঘণ্টার তরফে তাকে শ্রদ্ধা বা সম্বর্ধনা প্রদান করা হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা আমাদের যারা খবরের ঘণ্টা নিয়মিত দেখেন, আপনারা লক্ষ্য করেছেন যে সমাজের যারা গুণী মানুষ, ভালো মানুষ, শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের ভালোবাসা অর্পণ করছি। এরকমই একজনকে এখানে আজকে আমাদের সামনে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। মানে তার নামটা বলার আগেই কয়েকটা কথা বলতেই হবে। মানে বিপ্লব যাকে বলে আর কি, অসাধারণ। সামাজিক ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং সম্প্রতি আইনের ক্ষেত্রে এমন তিনি অসাধারণ কাজ করে চলেছেন ধারাবাহিকভাবে। আজকে থেকে ওনাকে দেখছি না, এবং আমরা বাজারে বিভিন্ন লোকের সঙ্গে মেলামেশা করি, বিভিন্ন মানুষের কাছে যাই, মানে কখনো ওনার সম্পর্কে কখনো কখনো কটু মন্তব্য শুনতে পাই না। মানে এত অসাধারণ, এত অসাধারণ। পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা আপনারা ইতিমধ্যে সবাই জানেন। শিলিগুড়ি শহরে বা যারা একটু আর্টের সঙ্গে আছেন, সে সাহিত্য সংস্কৃতির সঙ্গে আছেন, সবাই জানেন পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার নাম। আর তার প্রধান কর্ণধার হচ্ছেন আমাদের মাননীয় শ্রী বিপ্লব সেনগুপ্ত। দীর্ঘদিন তিনি শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। শিক্ষকতাতেও পুরোপুরি তার নিষ্ঠা, ডেডিকেশন, কিভাবে ছাত্রদেরকে ভালো মানুষ তৈরি করবে সেই দিকে তিনি ধ্যান দিয়েছেন। শিক্ষকতা থেকে অবসর নিয়ে তিনি এখন আইনের পেশায় রয়েছেন, এবং সেখানেও যে উনি আইন করে ব্যাপক রোজগার করবেন, বহু কিছু করবেন, সেটা উদ্দেশ্য না। কি করে মানুষকে রিলিফ দেওয়া যায়, যিনি বিচার প্রার্থী, যিনি তার কাছে আসছেন, তাকে কি করে বা আইন সঠিক বিচার তিনি পান, তার জন্য তিনি যুদ্ধ করেন। এবং কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে একের পর এক সব মামলায় কিন্তু তিনি জয়ী হচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন মহলে কিন্তু তার সুনাম ছড়িয়ে গেছে। আইনের ক্ষেত্র খুব বেশি দিন হলো তিনি আইনের প্র্যাকটিসে আসেননি, কিন্তু অল্প সময়ের মধ্যেও তার মেধা, তার পড়াশোনা, তার নিষ্ঠা এক মানে অকল্পনীয়। আবার শিক্ষা ক্ষেত্রেও কিন্তু তিনি আছেন, যেমন সারদা শিশু তীর্থ, আপনারা স্কুলটির একটি দৃষ্টান্তমূলক একটি স্কুল সারদা শিশু তীর্থ, সেই স্কুলেও কিন্তু আইনি দিক, বিভিন্ন পরিচালনের দিক কিন্তু তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সারদা শিশু তীর্থ, সেবক রোড, সারদা বিদ্যা মন্দির, পুটিমারি, আর পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা তো আছেই। মানে সব দিক থেকে একজন প্রতিভাবান, ব্যতিক্রমী মানুষ এবং ভালো মানুষ আমাদের সমাজে এখনো আছেন। কিছু ভালো মানুষ আছে বলে সমাজটা চলছে। বিপ্লব সেনগুপ্ত কিন্তু তাদের মধ্যে অন্যতম একজন। তাকে আজকে আমরা শ্রদ্ধা না জানিয়ে আমাদের ভালো লাগছে না, আমাদের শান্তি হবে না। এরকম মানুষ আমাদের খুব দরকার। এবং সামাজিক, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার,
বিরাট বড় সোশ্যাল ওয়ার্কার, কত যে দুস্থ মেধাবী ছাত্রছাত্রী তার মাধ্যমে উপকৃত হয়েছেন, কতজনকে যে বই তুলে দিয়েছেন তার কোনো তুলনা হয় না। আমি নিজে বহু ক্ষেত্রে দেখেছি দুস্থ মেধাবী ওনার কাছে পাঠালে কখনো ফিরে যায়নি। হ্যাঁ, এইরকম মানে মানে কথায় মানে 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 বলার কোনো মানে হয় মানে তুলনা হয় না। অসাধারণ। আমাকে আমাদের শ্রদ্ধা বসে আপনাকে আমাদের বারবার প্রণাম, শ্রদ্ধা। আপনি ভালো থাকবেন। এবং তিনি, তার স্ত্রী বিয়ে হয়েছে আজকে দীর্ঘ কয়েক বছর, তারপরেও কিন্তু মানে তিনি অন্যরকম ভাবে আর কোনো ইয়েতে নেই, এবং নিষ্ঠাপরায়ণ ভাবে সুশৃঙ্খল ভাবে জীবনকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা কিন্তু শেখা। নতুন প্রজন্মের কাছে আমরা আদর্শ খুঁজে পাই না, অন্যতম একজন আদর্শবান ব্যক্তি কিন্তু অন্তত আমাদের রিপোর্ট তাই বলছে আজকে। এবং দেশের জন্য সবসময় তিনি কাজ করেন। তাকে আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি, আমাদের এই স্মারক তুলে দিচ্ছি, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি রয়েছে যে ভালো চিন্তার দ্বারা আমাদের দুর্বলতা দূর হয়, আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত। এই ধরনের মানুষরাই কিন্তু উচ্চ চিন্তা, হাই থিঙ্কিং দিচ্ছেন ভালো কাজের মাধ্যমে, ভালো চিন্তার মাধ্যমে। প্রচুর পজিটিভিটি দিয়ে গেছেন। পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা একটা বিপ্লবের নাম। শিলিগুড়ি দোস্তাময়ী গার্লস হাই স্কুল থেকে শুরু করে অন্যান্য জায়গায় সারা বছর ধরে ছেলে মেয়েরা কিভাবে আর্ট করবে, তাদের মধ্যে কিভাবে সৃজনশীলতা প্রবেশ করবে, একেবারে উৎসবের মতন সারা উত্তরবঙ্গ জুড়ে গার্জিয়ানরা, অভিভাবকরা ছেলে মেয়েদের নিয়ে আসছেন। পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার অঙ্কন প্রতিযোগিতায় নিজের ছেলে বা মেয়ের নামটা লেখাতে হবে, বা প্রবন্ধ প্রতিযোগিতায় নিজের নামটা লেখাতে হবে। এই রকমের বিপ্লবটা হচ্ছেন তার মূল যে একজন চিন্তা নায়ক, চিন্তাবিদ। সত্যি মানে বলে শেষ করতে পারবো না ওনার সম্পর্কে। হ্যাঁ, ওনাকে আজকে আমাদের এই শ্রদ্ধা, এই স্মারক। সামনে 15ই আগস্ট আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, এটা আমরা তুলে দিচ্ছি। তার সঙ্গে একটি গাছের চারা। আপনারা জানেন যে বিশ্ব উষ্ণায়ন, পৃথিবী জুড়ে এখন গাছের কতটা জরুরি আমরা বুঝতে পারছি। আমরা একটা প্রতীক, টোকেন অফ লাভ সবার হাতে এটা দিচ্ছি, বিপ্লবদার হাতেও এটা আমরা তুলে দিচ্ছি। তার সঙ্গে আমরা একটি ওনাকে আমাদের শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে আমরা এই স্মারক, আমরা একটু সম্মাননা পত্র পাঠ করছি। শ্রী বিপ্লব সেনগুপ্ত বিশিষ্ট সমাজসেবী মহাশয়কে সম্মাননা পত্র। প্রিয় বরেশু, নিজের পেশা ও সমাজের প্রতি দায়বদ্ধতা, কর্তব্য পালনে নিষ্ঠা, সদাচার, বিনয়, নিজের কৃতিত্বের প্রতি নিষ্পৃহতায় আপনি এক অনুকরণীয় দৃষ্টান্ত। আপনার অপরিমেয় জীবনী শক্তি ও ধীশক্তি, সমাজের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করে। আমরা আপনার দীর্ঘ সক্রিয় জীবন কামনা করি। বাপি ঘোষ, সম্পাদক, খবরের ঘন্টা। আজকে এটা ওনার হাতে আমরা তুলে দিতে পেরে আমাদের আনন্দ হচ্ছে। একজন ভালো মানুষ সমাজে আছে, এই ধরনের মানুষ ছড়িয়ে যাক দিকে দিকে, তাহলে আমাদের আগামী প্রজন্ম ভালো হবে, পৃথিবীটা ভালো হবে, পৃথিবীটা সুন্দর হবে। ওনাকে আমাদের প্রণাম বারবার। সামনে শিক্ষক দিবসও আসছে। উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং চাকরি থেকে অবসর নিয়েও কিন্তু এখনো শিক্ষা পর্ব থেকে সরে আসেননি। এখনো শিক্ষার জন্য তিনি কিন্তু প্রচুর কাজ করে যাচ্ছেন। তো এটা আর আমাদের তিনি খবরের ঘন্টার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সবসময় আমাদেরকে ভালো পরামর্শ দেন, কিভাবে আমরা এগিয়ে যাব সেই সাজেশন গুলো ওনার কাছ থেকে আমরা পাই। আমাদের এই চিকিৎসক দিবস এবং গত বছরের স্বাধীনতা দিবস সংখ্যা, সৌজন্য সংখ্যা ওনার হাতে আমরা তুলে দিচ্ছি। এবং ওনাকে আমাদের আবারও শ্রদ্ধা জানাচ্ছি। আপনি কিছু বলেন এখন। আসল কথা হচ্ছে যে আমি বাপি খুব যখন একেবারেই তরুণ সাংবাদিক তখন থেকে আমার সাথে ওর যোগাযোগ। আর যেহেতু আমার স্ত্রীর মৃত্যু পরে আমরা একটা সংস্থা তৈরি করেছি, পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা, তার কিছু সামাজিক সাংস্কৃতিক শিক্ষামূলক কাজকর্ম ছিল। তো সেই সময় যারা বরিষ্ঠ সাংবাদিক ছিলেন, আনন্দবাজার, বর্তমান, স্টেটসম্যান, টেলিগ্রাফ থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া বা আমাদের উত্তরবঙ্গ সংবাদ, হিন্দিতে জনপদ জাগরণ, সব তাদের আজকাল প্রতিদিন। তো তাদের সাথে
বাপি তখন একেবারে বয়সের কারণে বা ওর অভিজ্ঞতার কারণে একেবারেই মানে সাব জুনিয়র গ্রুপে বিলং করত। কিন্তু আমি অদ্ভুত হয়ে লক্ষ্য করেছি যে আমাদের সমস্ত কর্মকাণ্ডের উপরে যে সবাই আলোকপাত করতেন, এরকম আমাদের একটা সংস্থা, যে সংস্থাতে সাংবাদিকদের হাতে আমরা কোনোদিন কোনো উপহার বা তাদের কোনো সুযোগ সুবিধা সেই অর্থে দিতে পারিনি। কিন্তু আমি দেখেছি যে সমস্ত সাংবাদিকরা এই ব্যাপারটা আমাদের সংস্থাকে, তার কাজকর্মকে, এখন প্রচার আছে যে সংবাদ মহল মানে সাংবাদিকরা এবং মানে সমস্ত রকমের মিডিয়া, যেটা ইলেকট্রনিক্স বা মানে প্রিন্ট মিডিয়া, তারা নানা রকমের সুযোগ সুবিধা নিয়ে তবেই প্রচার করে, না হলে প্রচার করে না। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি সম্পূর্ণ আলাদা। বাপি আজকে এটা নিয়ে এসছে খবরের ঘন্টার পক্ষ থেকে, এককভাবে ও আজকের এই জায়গায় উঠে এসছে। এখন ও অভিজ্ঞ হয়েছে, এখন সবাই এক ডাকে ওর যে পোর্টাল, এটাকে সবাই চেনে। এবং আমার মনে আছে 25 বছর যখন জার্নালিস্ট ক্লাব কমপ্লিট করলো নর্থ বেঙ্গলে, হ্যাঁ, তারা প্রথম ঠিক করলো যে ওরা মানে কাউকে পুরস্কৃত করবে তাদের 25 বছর পূর্তিতে। তো আমার কাছে এসে হাজির। আমি তখন ওদেরকে বললাম যে আপনাকে শিক্ষক হিসেবে সম্মান। আমি বললাম আমি তো এখন এই মুহূর্তে শিক্ষকতা করছি না, আমি তখন আইনি পেশায় যুক্ত রয়েছি। তখন ওরা আমাকে বললো যে না, আমরা আমাদের নিজেদের যে কমিটি তার মাধ্যমে নির্বাচন করেছি, আপনি আইনি পেশায় যুক্ত হয়েছেন কেবলমাত্র। তখন কেবল আমরা সবাই জানি, কিন্তু আপনাকে আমরা আমাদের যে সরস্বতী পুজোর আগের দিন যে উদ্বোধন স্টেডিয়ামের ওখানে, আমরা সেইখানে আপনাকে এই মানে আপনাকে সম্বর্ধনা পুরস্কার ইত্যাদি দেবো। আমি একটু কুঁকড়ে গেছিলাম, কেন ও জানে, ও পাশে একা বসে রয়েছে বলে, বা যারা শুনছেন সকলে জানে যে আমি এই যে ধারাবাহিকভাবে অনুষ্ঠান হয়ে গেছে, বহু মানুষ এসেছেন, বহু শিল্পী এসেছেন, বহু সামাজিক লোক এসছেন, শিক্ষক অধ্যাপক এসছেন। আমি কখনো নিজের থেকে এই মিডিয়ার ছবি বা খবরে কোনো মতেই আমি নিজেকে সরিয়ে রেখেছি, কিন্তু তারপরেও ওদের অনুভূতি দিয়ে ওরা করেছে। যেমন প্রতিদিন কাগজে যখন চাকরি করে, আমার মনে আছে প্রতিদিন একটা বড় করে একটা রিপোর্ট বেরিয়েছিল। আমাকে অনেকে ফোন করে কলকাতা থেকেও জানিয়েছে যে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ার, কুচবিহার থেকে যে একটা দারুণ রিপোর্ট বেরিয়েছে আপনার নামে। আমি বললাম ওই যে ওটা তো বাপি করেছে, বাপি তো আমাকে খুব ভালোবাসে, সেই জন্য ওর ভালোবাসার ইয়েতে করেছে। বলো না, যা করেছে, যা লিখেছে, আমাদের মনে হয় ঠিক করেছে। তো এরকম ভালোবাসা আমি ওই জার্নালিস্ট ক্লাবের 25 বছর পূর্তিতেও বলেছিলাম যে এই যা আমাকে দেওয়া হচ্ছে, আমি এসবের ধারে কাছে নই, কিন্তু আমাকে ভালোবাসে। এবং আমি জোরের সাথে বলেছিলাম, ওখানে অনেক ধরুন আপনার মন্ত্রী, মেয়র, তারপরে সভাধিপতি সবাই ছিলেন, পুলিশের কমিশনার ছিলেন এবং ডিএম ছিলেন। সবার সামনে অনেক জননেতারা বলছিলেন যে তারা এত এত কাজ করার পরেও সংবাদ মাধ্যম তাদেরকে ঠিক মতন হাইলাইট করে না। তো আমি যেহেতু আমাকে সম্বর্ধনা দিচ্ছে, আমি শেষ বক্তা, তাদের সম্বর্ধনা ছিল না, তখন আমি বলতে উঠে বলেছিলাম যে আমি এই জায়গাটার সাথে একমত হতে পারলাম না। আমি এখন মামলা করছি ঠিকই, যে এই পুলিশ ওভার অ্যাকশন ইনঅ্যাকশনের বিরুদ্ধে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে মামলা হচ্ছে, আমার ডিএম এর বিরুদ্ধে অর্ডারের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেটা তো মামলার ব্যাপার। যারা অর্ডারটা পায়নি ঠিক মতন, যারা বঞ্চিত হয়েছে, তাদের হয়ে আমি লড়ছি। কিন্তু এইটা আমি বিশ্বাস করি না যে সংবাদ মাধ্যম এরকম এটা বিচার করে না। তাহলে পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থা হয়ে উঠতো না। আমার সাথে যে ছাত্ররা কাজ করেছে, আমার সহকর্মীরা কাজ করেছে, তারা তো উৎসাহিত হয়েছে, আমিও উৎসাহিত হয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু তাদেরকে এক কাপ চাও হয়তো অনেক সময় খাওয়াতে পারি। কাজে আমার এই ধারণা আপনাদের সাথে মিলছে না। পরে আমাকে স্বীকার করেছিল, যারা নাকি আমাদের সোসাইটিতে যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক পদে আছে, না তুমি ঠিক বলেছো বা আপনি ঠিক বলেছেন। সেই জন্য এই যে মিডিয়ার একটা ভূমিকা আছে, এই মিডিয়ার ভূমিকা আমি দেখেছি যে এমন মানে উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সংস্কৃতি এবং উত্তরবঙ্গের লুপ্তপ্রায় সাহিত্য ইত্যাদি ব্যাপারে খবরের ঘন্টাতে এমন রিপোর্ট হয়
যেটা অভিভূত হবার মতন। আমি নিজে সারাদিন কাজ করে 11টা আগে আমি চেম্বার থেকে উঠতে পারি না, শিক্ষকতা করতে যা পরিশ্রম করতাম তার থেকে বেশি হয়, কিন্তু আমি কিন্তু রাত্রিবেলায় 12টা, 12:30, 1টার সময় আমি দেখা যায় যে আমি কিন্তু চলছি, মানে আমি দেখছি এই ব্যাপারগুলো, এবং দেখে আমি ওকে বলেওছি যে এগুলো তো লোকে ভুলে গেছে। তো এই যে লুপ্তপ্রায় শিল্প, সংস্কৃতি, সাহিত্য, তাকে নিয়ে আসা। আজকে ধরুন, আজকে শনিবার, আমি গত 14 দিন ছিলাম না কলকাতা, তে ছিলাম মামলা মোকদ্দমার বিষয়। ওকে বলছিলাম এখান থেকে অর্ডার পেয়েছি, সেগুলো আমার বিকাশ ভবন, দ্যাট ইজ এডুকেশন ডিপার্টমেন্টে হিয়ারিং ছিল, তারপরে আমাদের প্রিন্সিপাল বেঞ্চে কিছু ছিল, ফিরে এসছি। ও কিন্তু আমি যেদিন যাচ্ছি সেদিনই আমাকে মেসেজ করেছে। তখন আমি বললাম ওকে মেসেজ করে যে আমি জার্নিতে রয়েছি, আমি তোমাকে ব্যাক করব। আমি খুব লজ্জিত, দুঃখিত, সামনেই বলছি। পরে আমি ওকে ব্যাক করতে পারিনি, ও আমাকে ব্যাক করেছে, করে বলেছে এই যে আজকের সময়টা, এই সময়টা আমরা, ও বললাম যে তুমি চলে আসো। এই যে ও চলে এসেছে বাড়িতে আমার, এবং বাড়িতে এসে আমার সাথে এইসব কথা হচ্ছে, আমি কি বলবো। এবং এই যে উপহার আমার হাতে দিয়েছে, আমি ওকে বলেছিলাম আমাদের সংস্থার এরপরের যে প্রোগ্রামটা হবে, অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে এরকম হবে, আমরা যেমন সবাইকে, যারা সফল হয়, যারা অংশগ্রহণকারীরা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আসে, তাদেরকে যেমন পুরস্কার তুলে দিই, ঠিক আছে, তুমি আমাকে খবরের ঘন্টার পক্ষ থেকে একটা উত্তরীয় দিও আমাকে, কিন্তু তার সাথে তোমাকে কিছু মানে এই যে সৎ সাংবাদিকতা, পজিটিভ, মানে একদম ইতিবাচক যে মানে হচ্ছে গিয়ে সাংবাদিকতা, এর যে একটা দৃষ্টান্ত তুমি রেখেছো, ছোট্ট কলেবরে, এত ছোট শক্তিতে, এত কম ক্ষমতায় তুমি আজকে যে জায়গাটায় রাখতে পেরেছো, এটা তো অভিভূত হওয়ার মতন ব্যাপার। কারণ আমি এখন, মানে সত্যি কথা বলতে কি, কারণ নিন্দামন্দ না, একটা জিনিস হচ্ছে যে যখন বড় বড় চ্যানেলে, আমি কি খবর দেখি না, মিউট করে দিয়ে দেখি, সত্যি কথা বলছি আপনাদের সামনে, মিউট করে দিয়ে দেখি, এবং হচ্ছে গিয়ে খবরের কাগজ পড়ি, পড়ে বেছে নিয়ে কোন জায়গাটা পজিটিভ জায়গাগুলো আমরা বেছে নিচ্ছি। আমি এভাবে যে কোনো একটা সংস্থা চালানো যায়, এটা আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম ও এইটা যে করছে শুধু পজিটিভ ভাইব, মানে শুধুমাত্র ইতিবাচক, নেতিবাচক কোনো কিছু আসবে না, কেন মানুষ তো নেতিবাচক সমালোচনা ইত্যাদি শুনলেই মানুষ বেশি আগ্রহী হয়, ইত্যাদি শুনলেই মানুষ মানে আরো বেশি করে বোধহয় উৎসাহ পায়, আমার মনে হয়। সেটা যে এখনো চলছে এবং ভালোভাবে চলছে, সেই জন্য ওকে ধন্যবাদ দেওয়ার তো আমার ভাষা নেই। এবং এর পরে যে অনুষ্ঠানটা হবে, আপনাদের সামনে বলেই রাখলাম, ও তো আমাকে আগে বধ করে দিয়ে চলে গেল, মানে অতিক্রম করে চলে গেল। তো আমি অতিক্রান্ত হতে কোনো অসুবিধা নেই, ও তো আমার ভাইয়ের মতন। বাবা মা এরা ছেলে মেয়ে যখন বড় হয়, তাদের কৃতকর্মের যদি তারা এগিয়ে যায়, তাহলে আমাদের ভালো লাগে। আমার মনে আছে একটা ছোট্ট কথা পড়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা শচীন দেব বর্মনের কথা শুনেছেন, রাহুল দেব বর্মনের কথা শুনেছেন, আর মীরা দেব বর্মনের কথা শুনেছেন। শচীন দেব বর্মনের অনেক গান মীরা দেব বর্মনের লেখা, অনেকে জানেন না। এবারে ওনারা তো কলকাতাতেও থাকতেন, একটা আস্থানা ছিল, এবং এরকম খেতে বসে কথা হচ্ছে, বলছে তুমি ছেলের ওই গানটা শুনেছো, পরিচালনাটা শুনেছো, মানে আমাদের, মানে মীরা দেব বর্মন তার স্বামীকে বলছেন, শচীন দেব বর্মনকে বলছেন। তখন উনি বলছেন যে না, আমি তো হ্যাঁ শুনেছি, কিন্তু তোমার পোলারে এখনো তো শচীন কর্তার ছেলে বলেই লোকে জানে, মানে শচীন দেব বর্মনের ছেলে পুত্র বলেই জানে। যেদিন শুনবো যে লোকে বলছে যে দেখ রাহুল দেব বর্মনের বাবা, হ্যাঁ, সেদিন আমি তোমাকে বলবো যে না, তোমার ছেলে প্রতিষ্ঠিত হয়েছে। তার কয়েকদিন বাদেই, ওনার সৌভাগ্য, কয়েকদিন বাদেই উনি বাজারে যাচ্ছেন কলকাতায়, তখন বলছে দেখ ওই যে ওই গানটা, রাহুল দেব বর্মন, ওই গানটা, ওই সুরটা, এটা কে জানিস? এটা হচ্ছে গিয়ে রাহুল দেব বর্মনের বাবা শচীন দেব বর্মন। বলছে সেদিনকে আমি রাত্রিবেলা এসে আমার স্ত্রীকে বলেছিলাম আজকে আমার জীবন সার্থক। কেন সার্থক? বলেছে রাহুল দেব বর্মনের বাবা, এবং রাহুল দেব বর্মনের ওই গানটা শুনেছিস, সুরটা শুনেছিস? তো আমি এই কথাটা বলছি যে কোনো ভাই, ছোট ভাই, কারোর সন্তান
তারা যদি আরো ভালো কাজ করে যদি অগ্রগতি ঘটায়, তাহলে তাদের যারা শুভাকাঙ্ক্ষী দাদা বাবা মা, তাদের থেকে সমাজের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের থেকে খুশি আর কেউ হয় না। তো এইভাবে যে ও একটা পজিটিভ মানে একদম ইতিবাচক বিষয় নিয়ে আজকের দিনে লড়ে যাচ্ছে, এটা তো মানে কি বলবো, মানে প্রশংসা করলে খুব কম করা হবে, এইটুকুনি আমি বলবো আর কি। এখানে বলি যে এই যে লড়াই, এই যুদ্ধ, আপনাদের মতন মানুষরা আছেন, আপনাদের মতন আদর্শ আছে বলেই পারছি। এখানেই আমাদের উদ্দীপনা, এখান থেকেই উৎসাহ পাই। আপনারা আছেন, আপনাদের কাজ কর্মধারা স্যাক্রিফাইস বিশাল অবদান, বিশাল অবদান। এই যে এইখান থেকে আমরা উৎসাহ পাই। প্রণাম, ভালো থাকবেন।